যে প্রশ্নগুলো এসেছে এবং যে সুপারিশগুলো এসেছে তার একটু মন্তব্য করতে চাই, আর তারপরে আমার যে অভিমত সেটা আমি দিতে চাই আর কি। প্রথম আমি আমারটা বলবো না আগে আপনাদের ব্যাখ্যাটা দেব? আপনার যেটা মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি ব্যাখ্যাটাই দিই। আমি ব্যাখ্যাটা হলো যে পলিটিক্যাল পার্টিগুলো বোধ বিএনপি এবং আপনার আমাদের জাকারিয়া যেটা বলেছেন এনসিপি, আমি দুইটার সাথে একমত, এগুলো করা দরকার। কারণ প্রত্যেকটা আইডিয়া ইজ ওকে, কোনো সমস্যা নেই, আইডিয়া নিয়ে কোনো সমস্যা নেই, আইডিয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাট ওই যে ফেয়ার প্রাইস, টু এনশিওর ফেয়ার প্রাইস ফর দ্য ফার্মার্স ইজ ভেরি ডিফিকাল্ট। এটার জন্য আমরা বলছি যে কমিউনিটি অ্যাপ্রোচে মার্কেট অ্যাক্সেস ফার্মারকে যত আপনি বাড়াতে পারবেন তাহলে তো বেটার হবে। এখন যেই আপনার মেহরাব যেটা বললেন যে আপনার প্রকিউরমেন্ট পলিসি সরকারের, এটা আমার ওয়ান অফ দ্য কনসার্ন। আমরা আসলে বলি যে কৃষির জন্য কাজ করতে চাই, কৃষকের জন্য কাজ করি, কিন্তু পলিসি লেভেলে আমরা সেটা করি না। তার কারণ হলো আমাদের যত আইন কানুন পলিসি হয় আমরা ওই সচিবালয়ে বসে বানাই, আমরা ফার্মার্সদের ইন্টারেস্টে দেখি না। ইভেন আজকে টুডে উই আর টকিং অ্যাবাউট ফার্মার্স, কিন্তু একজনও ফার্মার প্রতিনিধি নেই যে তার সমস্যাটা সে আমাদের সাথে শেয়ার করবে। তারা রিফর্মে কী চায়, সে কীভাবে চায় সাবসিডিটা, সে কীভাবে ফসলের দাম পেতে চায়, সে কীভাবে মার্কেটিং করতে চায়, এই শেয়ারগুলো আমরা করি না। তাতে করে হয় কি, সবসময় একটা জিনিস উপেক্ষিত থেকে যায়, কোনো পলিসিতেই আসলে ফার্মারের ইন্টারেস্টটা ঠিকমতো সার্ভ করে না। ওই যে প্রকিউরমেন্টে বললেন, দেখেন সরকার এবার ধানের প্রকিউরমেন্ট প্রাইস বললো 1440 টাকা, কিন্তু কৃষক অন অ্যান অ্যাভারেজ বিক্রি করছে 1000 টাকা। তাহলে তার তো প্রফিটের থেকে বেশি লস হয় ধান করে, তাহলে সে টাকাটা পাবে কোথায়? আপনি ধান প্রকিউরমেন্টের জন্য বললেন, আমরা বারবার বলেছি যে আপনি সরকারকে বলতেছি যে আপনি ধান ফর্মে প্রকিউরমেন্ট করেন। সেখানে সরকার বললো যে আমি 1 লক্ষ টন ধান কিনবো, বড় সিজনে আমার ধান হয়েছে 3.5 কোটি টন, সেখানে আমরা 1 লক্ষ ধানে কি ইম্প্যাক্ট হবে? তাও 1 লক্ষ কিনতে পারে নাই। লাস্ট 15 ইয়ার্স কোনো বছরই 25%-এর বেশি প্রকিউরমেন্ট করে না, কিন্তু একই রকম পলিসি বারবার রিপিট করে। আমরা বারবার প্রতিবাদ করি এবং আমরা বলেছি যে লোক ইন্ডিয়াতে 20% প্রকিউর করে মেইন ক্রপের ধান এবং গমের। ইভেন কলকাতা, পশ্চিমবঙ্গে করে 20% প্রকিউরমেন্ট, আমরা সেখানে 1%ও প্রকিউরমেন্ট করতে পারি না ধান ফর্মে। কিন্তু আমরা ওই মিলারদেরকে বেনিফিট দিয়ে কিছু চাল কিনি। এবং আজকে যেটা চাল আমদানির কথা হয়েছে সেটা আমরা মনে করি কোনো দরকার নেই, দেশে আমার যথেষ্ট চাল আছে, কিন্তু খাদ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের স্বার্থে তারা এই চালটা আমদানি করতে চায়। সে যদি ওই সময় 50 লক্ষ টন ধান প্রকিউর করা থাকতো তাহলে আজকে আমার ধানের জন্য কারো কাছে যাওয়া লাগে না। কিন্তু বললেই বলবে যে আমার তো স্পেস নেই, আমার ক্যাপাসিটি 20 লক্ষ টন, আমি কিভাবে করব? তাহলে আপনি 2 সিজনে করেন, 20 লক্ষ টন বড়োতে করেন, আমনে করেন, কৃষকরা বেটার প্রাইস পাক। এখন এই ফেয়ার প্রাইস এনশিওর করাটা খুব ডিফিকাল্ট। আপনি যদি কৃষকরে, সরকারি বলছে 1400 টাকা তার কস্টে প্রফিট হবে 1400 টাকা দাম করলে, তাহলে আপনি 1000 টাকা বিক্রি করছেন, তাহলে আপনি কীভাবে কৃষকরা সার্ভাইভ করবেন? ওই যে একটু আগে আমরা সেশনে দেখলাম যে কৃষক কৃষিকাজে থাকে না, কেন থাকে না? এটা প্রফিটেবল না। এখন বাধ্য হয়ে মানুষ কৃষিকাজ করে, কারণ তার যদি অন্য কোনো গন্তব্য থাকতো তাহলে সে করতো না। সে বাধ্য হয়ে তার ছেলেকে জমি বিক্রি করে পিয়নের চাকরির জন্য শহরে পাঠায়, না হলে ওই ভূমধ্য সাগরে পাঠায়, তাও বিদেশ যাক, জমি বিক্রি করে যাক। যদি লাভজনক হতো তাহলে কেউ কৃষিকাজ করতো না। এটা হলো আমার প্রথম ইস্যু। এবং আমরা মনে করি এই কৃষক নিয়ে বলতে গেলে কৃষকদের নিয়ে আলোচনা করতে হবে, তা না হলে এটার আনসার আসবে না। দ্বিতীয় প্রশ্ন আছে জিয়াউল হক সাহেব যেটা বললেন যে আমাদের বীজ আমদানির বিষয়টা, এটাও আমি একটু ডিফার করব এই কারণে, দেখেন আমরা যখন হাইব্রিড শুরু করি 2000 সালে, যদি ধরি যে আমাদের জিরো, আমাদের একটা নতুন প্রযুক্তি, এদেশে এই প্রযুক্তির আগে ছিলই না, চায়না থেকে প্রযুক্তিটা আসলো। আমরা প্রথমে 100% ধান বীজ আমদানি করি, তখন অনেক ক্রিটিসিজম আসছে যে আমদানি নির্ভর করে ধানের কি হবে। তা আমাদের বক্তব্য ছিল যে আমাদের টোটাল ধান বীজের যা রিকোয়ারমেন্ট তার হলো 1 থেকে 2% আমদানি হয়, তাতে আমার তো কোনো সমস্যা নাই। যদি আমি আমদানি বন্ধ হয়ে যায়, আমার তো বীজ আছে দেশে, পর্যাপ্ত বীজ আছে। এবং ওই প্রযুক্তিটা লাস্ট 20 ইয়ার্সে এখন ডেভেলপমেন্ট হলো যে আমার রিকোয়ারমেন্টের 98% আমরা লোকালি প্রকিউর করি হাইব্রিড ধান বীজ এবং এক্সপোর্ট করি। এটা আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমরা প্রতি বছরই কম বেশি হাইব্রিড এক্সপোর্ট করি ধান বীজ। আরও সুযোগ আছে, বাট আমরা এক্সপ্লোর করতে পারছি না, কমার্স মিনিস্ট্রি বা ফাইন্যান্স মিনিস্ট্রি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। আমরা একসময় 2010-এর আগে যদি দেখেন, হাইব্রিড এই যে সবজি, আজকে আমরা সারা বছর সবজি খাচ্ছি, হাইব্রিড সবজি বীজের 100% ইউজ টু ইম্পোর্ট। বাংলাদেশ ইউজ টু ইম্পোর্ট 100%, নেট ভেজিটেবল সিড ইম্পোর্টিং কান্ট্রি ছিল। এখন আমাদের এত যা ডেভেলপ করেছে আমাদের স্থানীয়ভাবে, আমাদের লোকাল ইন্ডাস্ট্রি, এখন আমরা হাইব্রিড সবজি বীজ এক্সপোর্ট করি, ডেফিনেটলি ইম্পোর্ট করি, কারণ সব বীজ আমার এখানে হবে না। এখানে আপনি কম্পারেটিভ অ্যাডভান্টেজ চিন্তা করতে হবে। আমি যে ফুড ইম্পোর্ট করি ইটস ট্রু, কিন্তু এই ফুড ইম্পোর্টটা কোথায় করি? 7 মিলিয়ন মেট্রিক টন আমাকে গম আমদানি করতে হয়, কারণ আমার আরবানাইজেশনের কারণে, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমার এত গমের ব্যবহার বেড়েছে, রুটি, বনরুটি, আটা, এই গার্মেন্টস ফ্যাক্টরির জন্য এই পরিমাণ গম তো আমরা কখনোই করতে পারি নাই। আমরা এখন 10 থেকে 12 লক্ষ টন গম উৎপাদন করি, হাইয়েস্ট এক বছর 17 লক্ষ টন হয়েছিল এই দেশে, কারণ শীত কমে যাওয়ার কারণে আর গম হচ্ছে না। সো অল্টারনেটিভ হলো আমরা ভুট্টাতে চলে গিয়েছি। এখন একসময় আমাদের ভুট্টা ছিল 0, এখন প্রায় 50 থেকে 55 লক্ষ টন ভুট্টা হচ্ছে।
এই টোটালটাই আবার চলে যাচ্ছে আমাদের ফিড ইন্ডাস্ট্রির জন্য। এখনও আমদানি হয়, তো ইট ইজ নট 50%। এখন আমার 16 থেকে 17 লক্ষ টন ভুট্টা আমদানি হয়, না হলে তো সবটাই আমদানি করা লাগতো। এখন প্রশ্ন হলো যে আমি বীজ আমদানি করবো কিনা। আমি যদি 1 কেজি বীজ আমদানি করি, ভুট্টা বীজ সে $2, আর যদি না করি আমাকে 500 কেজি ভুট্টা আমদানি করতে হবে, তাতে লাগতে হবে আমার $10,000। সো উইচ ইজ বেটার ফর মি। আমরা মনে করি যে বীজ আমদানি করলে এতে আমার কোনো ক্ষতি নাই, আমার প্রোডাকশন করতে পারলে আমার লাভ হচ্ছে, ইকোনমিটা রিভাইভ করছে, এবং কৃষক এখন ধান না করে ভুট্টা প্রেফার করছে। কারণ গত 5 বছরের ট্রেন্ড বলছে যে ভুট্টার দাম প্রতি বছর বাড়ছে, বাইব্যাক গ্যারান্টেড আছে, সে বিক্রি করতে পারছে। এবং নতুন একটা কনসেপ্ট আসছে যে আপনার সাইলেজের ক্ষেত্রে এখন ভুট্টা 40 দিনে ভুট্টা কাজ করে কৃষক বিক্রি করে দিচ্ছে, এটা তো তার লাভ হচ্ছে। সো কৃষকরা আমরা কেন বেনিফিট দেবো না? কৃষক যেটাতে প্রফিটেবল মনে করবে সেটাই করবে। সেই জন্য এই ডাইভার্সিফিকেশন এখন নতুন মাত্রা হয়েছে ভুট্টা। আলুর ক্ষেত্রে যেটা বললেন ইজ ট্রু। দেখেন আমরা সরকার কি করি, কৃষকদেরকে উৎসাহিত করি আলু করো, পেঁয়াজ করো, কিন্তু কৃষি মন্ত্রণের কাজটা কি, উৎপাদন করার পরে চুপচাপ বসে থাকবে। যখন দাম কমে যাবে আর কৃষি মন্ত্রণের কোনো অ্যাকশন নাই। আপনি সরকারের উৎসাহিত হয়ে আমি পেঁয়াজ করলাম, যখন দাম কমে গেল আমরা এত চিৎকার করলাম, কিন্তু সরকার কোনো ভূক্ষেপ নাই। ওই কৃষক কেন আত্মহত্যা করতে হলো আজকে মেহেরপুরে? আপনি তাকে প্রোটেকশন কোথায় দিলেন? তার প্রাইস সাপোর্টটা কোথায় দিলেন? সুতরাং পলিটিক্যাল পার্টিদের কাছে আমাদের এটাই বক্তব্য যে আপনাদের প্রাইস সাপোর্টটা কীভাবে হবে এটা আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কৃষক তার উৎপাদিত পণ্য করে লস না করে। আজকে টমেটো আমদানি করে আমাদের ঠিক, কিন্তু এটা কিন্তু সিজনের না, অফ সিজনে সামার টমেটো। 20 বছর আগে এদেশে সামার টমেটো ছিলই না, তখন আমদানি করেও পাওয়া যায়নি। বাট এখন প্রযুক্তি আসছে, লোকালিও করছে, কিন্তু আমাদের এখন ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, আমাদের ইনকাম বাড়ছে। আমরা এখন সামারেও টমেটো খেতে হবে, সামারেও শশা খেতে হবে। শশা অবশ্য এখন সারা বছর আমাদের হয় হাইব্রিডের কারণে, কিন্তু কিছু কিছু ফসল আমাদের সবজি আমদানি করতে হয়। যেমন ক্যাপসিকাম অফ সিজনে আমদানি করেন, খুব এক্সপেন্সিভ। সিজনে আমরা উৎপাদন করে দেখেছি ভোলাতে 10 টাকা কেজি বিক্রি করতে পারে না কৃষক, কারণ এত ফলন হয়, সবাই তখন ফসল করে, যাবে কোথায়? এখন স্টোরেজের সমস্যা যেটা হলো যে টমেটো কিন্তু ইচ্ছা করলে আপনি 5 থেকে 7 দিনের বেশি সেলফ লাইফ নাই যে আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। ম্যাক্সিমাম 10 to 15 ডেজের ভিতরে মার্কেটিং করতে পারবে। টমেটো ফর্মে আপনি রাখতে পারবেন না, চাইলেও পারবেন না, স্টোরেজ হলে হবে না। আপনি এটাকে যদি প্রসেস করেন, অ্যাগ্রো প্রসেসিংকে পাল্প রাখতে পারেন, সারা বছর আপনি ব্যবহার করবেন। ওই ইন্ডাস্ট্রিটা আমরা এখন চাচ্ছি যে অ্যাগ্রো প্রসেসিং। আপনি ভ্যালু চেইনটা যদি ডেভেলপ না করতে পারেন, তাহলে কৃষকের কিন্তু ফেয়ার প্রাইস আপনি এনশিওর করতে পারবেন না। টমেটোকে কীভাবে প্রসেস করা যায়, ভ্যালু চেইন ডেভেলপ করা যায়, যাতে করে পাল্প আকারে পাওয়া যায়, যাতে আমি পাল্পটা কিনে রান্না করে খেতে পারি, আমাকে টমেটোর পিছনে দৌড়াতে হয় না। তখন কিন্তু সামারে এত টাকা আমার টমেটো কিনতে হয় না। এই জায়গাগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, তা না হলে কিন্তু আমরা পারবো না। দিচ্ছি আমি আমার বক্তব্য হয়তো কেন আমরা পারি না, যেটা আপনি বললেন যে আমার প্রথম হইলো যে আমাদের ডাটাটা খুব দুর্বল। আমরা মনে করি আমাদের এগ্রিকালচার ইনফরমেশন সিস্টেমে ডাটা দুর্বল। সরকারি লোকজন তার নিজের টেনুরটাকে ভালো রাখার জন্য সচিব হোক আর ডিজি হোক, তার সময় 2 টন বেশি হয়েছে এটাই সে বলবে, না হইলেও সে বলে যাবে। এই জায়গায় এই তথ্যগুলো ঠিক থাকে না বলে আমাদের পলিসি ঠিক হয় না, এই জায়গায় আমাদের কাজ করা রাখবে। আর দ্বিতীয় হলো যে আমাদের অ্যাটিচিউড টুয়ার্ডস প্রাইভেট। এগ্রিকালচারের কিন্তু এখন 90% কাজই প্রাইভেট করে, কিন্তু এই রিকগনিশনটা সরকার দিতে চায় না। সরকারি লোকজন মনে করে যে প্রাইভেট তো বিজনেস করে, বাট দে আর কন্ট্রিবিউটিং ইন দি ইকোনমি। ফর এক্সাম্পল যদি দেখেন সিডের ক্ষেত্রে, আমি 2005 সালে এগ্রিকালচারে জয়েন করি, তখন যে টোটাল সিড ছিল, বিএডিসির কথা বলছেন, বিএডিসি লেস দেন 5% ফর্মাল বীজ সাপ্লাই করতো টোটাল যে রিকোয়ারমেন্টের। আমার প্রায় 12.5 লক্ষ টন বীজ প্রয়োজন হয়, তাতে মাত্র 50,000 টন সাপ্লাই ছিল বিএডিসির, সব আলু ধান মিলে। কিন্তু প্রাইভেট সেক্টর তখন অল্প কিছু বীজ শুধু সবজিতে আসে। 1993-তে যখন আপনার এই বিএনপির আমলে প্রথম বীজ নীতিমালা হয় এই দেশে, তখনই কিন্তু এই দেশে একটা ব্রেক থ্রু হয়, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়তে থাকে। আজকে প্রাইভেট সেক্টর টোটাল ফর্মাল সিডের 70% সাপ্লাই করে, ওয়ারেজ বিএডিসির সাপ্লাই হলো লেস দেন 30%। তার মানে বিএডিসি কিন্তু তার চেয়ে 3 টাইমস বাড়লেও টোটাল সেক্টরে এখন প্রাইভেট সেক্টর 70% সাপ্লাই করে। হাইব্রিড রাইসের ক্ষেত্রে 95% প্রাইভেট সেক্টর, হাইব্রিড ভেজিটেবল সিডের ক্ষেত্রে 100% প্রাইভেট সেক্টর, ভুট্টার ক্ষেত্রে 100% প্রাইভেট সেক্টর, পাট বীজের 85% প্রাইভেট সেক্টর। তাহলে এই যে প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউট করছে, আপনি তাদেরকে সেই ফেসিলিটিসগুলো দিচ্ছে না, তাদেরকে এক্সপানশনের সুযোগ দিচ্ছে না, তাতে করে ব্যবসাটা হচ্ছে না। ওই অ্যাটিচিউডটা সরকারের যে এত ব্যবসা করে, আরে ভাই ব্যবসাটা কার করে? নিজের পয়সায় করে, ব্যাংক থেকে লোন নিয়ে করে। আর তোমার সরকারি প্রতিষ্ঠান তো সরকারের বেতনে চলে, তাহলে আমি কেন আমার পাবলিক প্রতিষ্ঠানটাকে এফিশিয়েন্ট করতেছি না? রাদার দেন এটাকে আমি বোঝা টানতেছি, বরং আরও ক্ষতি করতেছি। একটা ফেয়ার প্রাইস, ফেয়ার প্লেয়িং ফিল্ড হচ্ছে না। এই যে একটা সমস্যা আমাদের, এই জন্য ট্যাক্স বেটের ক্ষেত্রে একটা খুব বড় সমস্যা আছে। আমি একটু আগে সেশন শুনতেছিলাম, এগুলো শুনতে হবে, এগুলো না হলে আপনার রিফর্ম হবে না। যে ট্যাক্স বেটের খুব এক্সাম্পল দিয়ে বলতে চাই, কারণ ট্যাক্স বেটের যে কী কেলেঙ্কারি হয়, খুব এক্সাম্পল দেখেন। আমরা মরিচের বীজ আমদানি করি, যখনই সিড হিসাবে বা ধনিয়ার বীজ আমদানি করতে চাই, বলে যে এটা মরিচের ট্যাক্স দিতে হবে, এটার জন্য এক্সট্রা কী বলে আমরা কোড নেই, এইচএস কোড নাই। তাহলে মরিচের বীজ আর মরিচের দাম কি এক হইলো?
সিড দিয়ে তোর মশলা হবে না, কই এটা মশলা তৈরি করবে। তা আমি বললাম যে ভাই ধনিয়া আনবো, এই দেশে আপনি এখন সারা বছর ধনিয়া পাই, একসময় কিন্তু আমাদের সামারে কোনো ধনিয়া হতো না। আমরা 10 টন বীজ দিয়ে শুরু করেছিলাম, ট্রাই করেছিলাম 2010 সালে। এখন আমাদের প্রায় 450 থেকে 500 টন ধনিয়ার বীজ বাংলাদেশে আমদানি হয়, যেটা আমরা সারা বছর এখন ধনিয়া পাই। এই ধনিয়ার বীজ আমদানি করতে গেলে এনবিআর বলবে যে না, ধনিয়া মশলা ট্যাক্স দিতে হবে। এখন সিড হলো এটা ট্রিটেড আইটেম, এটা কি আপনি মশলার সাথে কেন কম্পেয়ার করবেন? প্রতি বছর মন্ত্রী ডিউ লেটার লিখলে চেঞ্জ করে, পরের বছর আবার একই আইন হইতে যায়, আবার বইয়ে আগের মতো একই থাকে, এইচএস কোড চেঞ্জ হবে না। এই প্রত্যেক বছর এই বাহাস করতে করতে আমরা এখন টায়ার্ড হয়ে গেছি। আমি এগ্রিকালচারে কাজ করে 15 বছর চেষ্টা করেও এগুলো সলিউশন করতে পারি না। একটা উদাহরণ দিই, লাস্ট আমরা যখন এনবিআর এর চেয়ারম্যান আমার জুনিয়র ছিল, আমি বললাম যে ভাই মরিচের বীজ আর মশলা মরিচ তো এক না। কয় স্যার আমি কিছু করতে পারবো না, আমার নিচে থেকে এটাই বলা হয়েছে। কিন্তু যখন টাকা দিয়ে দিয়েছেন তারপরে আবার রিলিজ হয়ে গেছে, সেটা তো চেয়ারম্যান জানেন না। আপনি এটা হলো যে নিচের লেভেলে টাকা দিলেই সব জায়েজ, কিন্তু টাকা না দিলে আপনার জন্য আইন কানুন আছে। সুতরাং এই ট্যাক্সের ভ্যাটের খুব সমস্যা। ইদানিং গেলে একটা সমস্যা হচ্ছে যে আপনি ধরেন এক এক বীজ এক একটা দাম হবে। টমেটোর বীজ কোনোটা 30,000 আছে, কোনোটা 1 লক্ষ টাকা আছে। এখন আপনি যখন বীজ আমদানি করলেন মরিচের বীজ, আপনাকে ওই হাইস্ট যে বীজটা আছে হাইব্রিড, সেটার দাম আপনাকে দিতে হবে। তা আপনার কষ্ট এইভাবে বেড়ে গেল, তা আপনি কোথায় যাবেন? এই যে অ্যানামেলিসগুলো ট্যাক্স ভ্যাট নিয়ে আমরা এনবিআর সাথে ফাইট করছি, যে আপনি প্রাইসটা কোট করা আছে, এলসিতে প্রাইস আছে, সেই প্রাইস আপনাকে দেওয়া যাবে না, আপনাকে বাজারের সর্বোচ্চ মূল্যটা আপনাকে দিতে হবে। এতে করে ব্যবসায়ীরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমদানি করতে পারছে না। আপনি আসেন যে ল্যান্ড ম্যানেজমেন্টে আমাদের সবচেয়ে বড় এগ্রিকালচার থ্রেট হচ্ছে যে ল্যান্ড ডিগ্রেড হচ্ছে, আমরা বেশি পরিমাণ চাষ করছি, একাধিক চাষ করছি, ফার্টিলাইজার ব্যবহার করছি। আমরা বলছি যে এতে ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, পাশাপাশি আপনার অর্গ্যানিক ফার্টিলাইজার বাড়ান। সরকার কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারে 17,000 কোটি টাকা সাবসিডি দেবে, কিন্তু আমরা বারবার বলেও অর্গ্যানিক ফার্টিলাইজার বা ভার্মি কম্পোস্টে 10 টাকা সাবসিডি আনতে পারছি না। তাহলে এটা সরকারের পলিসিতেই চেঞ্জ। আপনি যদি জমির উর্বরতা রক্ষা করতে চান, তাহলে তো আপনার এই চেঞ্জ করতে হবে। আপনার ভার্মি কম্পোস্ট বা অর্গ্যানিক ফার্টিলাইজার সাপোর্ট দেবেন, সেই জায়গায় সরকার সাপোর্ট দেবে না, তাহলে আপনি কীভাবে আগাবেন? এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে। খুব সিম্পল উদাহরণ দেয়, হাইড্রোফোনিক্স নিয়ে সরকার পলিসি করলো, সবাইকে উৎসাহিত করলো, বিনিয়োগ করলো, সব ছোট ছোট এসএমই লোন নিয়োগ করলো। যখনই কাজ শুরু করতে গেল লিকুইড ফার্টিলাইজার লাগবে, সরকারের কাছে চাইলেও বলে যেহেতু পলিসিতে নেই, ফার্টিলাইজার তো আমদানি করা যাবে না, সব কটা প্রজেক্ট বন্ধ হয়ে গেল। তাহলে এই দায়িত্বটা কার? এটা একমাত্র বাংলাদেশের মতো দেশে সম্ভব যে আপনি ব্যবসায়ীকে উৎসাহিত করে রাস্তায় বসাই দেবেন, কোনো দায়িত্ব নেই, আমি হাত পা ধুয়ে বসে থাকবো। অন্য কোনো বিষয় হলে বোধহয় এরকম আমরা করতে পারতাম না। এই জায়গাগুলো আমাদের এখন মাথায় রাখতে হবে, মার্কেটিং সিস্টেমে মাথায় রাখতে হবে। প্রশ্ন আসছে যে কৃষক এবং কনজিউমার লেভেলের দাম বেশি কেন? ইট ইজ ট্রু, দাম বেশির প্রধান কারণ হলো বাংলাদেশে ট্রান্সপোর্টেশন কস্ট টু হাই, এগ্রিকালচার কমোডিটি ট্রান্সপোর্টেশন। এটা এই জন্য একটা বিশেষ ব্যবস্থা না করলে কখনোই ফুলকপি 10 টাকায় ঢাকা পাবেন আপনি কোত্থেকে, যেখানে 2 টাকাটা 10 টাকা পাওয়া যাবে না কেন? দ্বিতীয় হলো যে আরও বড় খারাপ হলো যে চাঁদাবাজি, রাস্তায় প্রতি মোড়ে মোড়ে চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধ না হলে পাইকারি আড়ত বলেন, খুচরা বাজার বলেন, কখনই আপনার এই শস্যের দাম আপনার কনজিউমার লেভেলে কমবে না। ইভেন আপনার বাসায় যে সকালে হকারটা আসে, তারা জিজ্ঞাসা করবে ভ্যানওয়ালা যে ডেলি মিনিমাম 200 থেকে 300 টাকা তাকে চাঁদা দিয়ে হকার গাড়ি নিয়ে বেরোতে হয়, তাহলে এই টাকাটা সে ওঠাবে কোত্থেকে? আমার আপনার কনজিউমারের কাছ থেকে। এই সুশাসনটা যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এই জায়গায় কিন্তু আমরা কাজ করতে পারবো না। আরেকটা হলো যে আমরা বলছি যে পেস্টিসাইডের কারণে ফুড আনসেফ হচ্ছে, কিন্তু আমরা বায়ো পেস্টিসাইড, বায়ো ফার্টিলাইজারকে প্রমোট করছি না, সেখানে কোনো সাবসিডি নেই, কিন্তু পেস্টিসাইডের সাবসিডি দেবেন, সেখানে তাদের উৎসাহিত করছেন, কিন্তু আপনি উল্টা কাজটা করেন। এই জায়গাগুলোতে আমরা মনে করি যে এই জায়গাগুলোতে যদি কাজ না করি, তাহলে আমাদের ডেভেলপমেন্ট হবে না। আর সবচেয়ে বড় কথা যে সরকারি লোকের অ্যাটিটিউড টুয়ার্ডস প্রাইভেটটা খুব নেগেটিভ, এই জায়গাতে বেরিয়ে আসতে হবে এবং এমন কিছু করতে হবে যাতে করে প্রাইভেটরা ব্যবসা করতে পারে, সেই এনভায়রনমেন্ট দিতে হবে। কারণ এফডিআই হবে কোত্থেকে? অনেক প্রতিষ্ঠানকে আমরা এনেছি, আসার পরে কয়েকদিন ঘোরাঘুরি করে চলে যায়, বলে যে এই দেশে ব্যবসা করা যাবে না। ধন্যবাদ।